হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পূর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক প্রস্তুতি 2023 বিষয় জীবনবিজ্ঞান অধ্যায় 2 জীবনের প্রভাবনতা সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3, পার্ট 9, এটি 9 নম্বর ভিডিও। এর আগে ভিডিওগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে দেখে নেবে। এই সিরিজের প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ভিডিওর প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবে। 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কিভাবে সম্পন্ন হয় তা ব্যাখ্যা করো। অ্যান্সার দেখো, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস পদ্ধতিটি নিম্নরূপে সম্পন্ন হয়। 1. বিভাজনরত কোষের সাইটোপ্লাজম সমান 2টি ভাগে বিভক্ত হয়। 2. নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হলে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে। 3. বেমের অন্তর্মণ্ডলীয় অংশ দুপাশে ফ্রাগমোপ্লাস্টে রূপান্তরিত হয়। 4. বিভাজন তলের সমকোণে ফ্রাগমোপ্লাস্ট বরাবর অনেক ছোট ছোট ভেসিকল সমবেত হয়। 5 নম্বর, ভেসিকলগুলো আকারে বড় হয় এবং পরস্পর যুক্ত হয়ে ফ্রাগমোজোম তৈরি করে। এরপর ফ্রাগমোজোম রূপান্তরিত হয়ে কোষপাত সৃষ্টি করে। 6. কোষপাতের উপর প্রধানত পেকটিন জাতীয় বস্তু সঞ্চিত হয়ে মধ্যচ্ছেদা গঠন করে। আর 7. সাইটোকাইনেসিস শেষ হলে 2টি অপত্য কোষ তৈরি হয়। উত্তরের শেষে তোমার অবশ্যই ছবিটা আঁকবে। এই ছবিটা তোমার নিজে এঁকে নেবে। কোশ্চেন 2, প্রাণীর সাইটোকাইনেসিস পদ্ধতিটি ব্যাখ্যা করো। অ্যান্সার, প্রাণীর সাইটোকাইনেসিস পদ্ধতিটি নিম্নরূপে ঘটে। 1. প্রাণী কোষে মৃত ও স্থূল কোষপ্রাচীর থাকে না। ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। 2. অ্যানাফেজের শেষ দিকে সাইটোপ্লাজম বিভাজন আরম্ভ হয় এবং স্টেম বডি গঠিত হয়। 3 নম্বর, স্টেম বডি তৈরি হওয়ার পর কোষের 2 নিউক্লিয়াসের মাঝখানে 2 দিক থেকে কোষ পর্দা ভিতরে প্রবেশ করে ভাঁজ বা খাঁজ তৈরি করে। 4 নম্বর, ক্রমশ খাঁজটি গভীর হয় এবং অবশেষে সাইটোপ্লাজম 2টি খণ্ডে বিভক্ত হয়। ছবিটা তোমরা এঁকে নেবে, কারণ ছবিটা খুব বেশি একটা ভালো হয়নি, তোমরা ছবিটা ভালো করে এঁকে নেবে। তিন নম্বর কোশ্চেন, প্রোফেজ ও টেলোফেজ দশার 3টি বিপরীতমুখী ঘটনা তালিকাবদ্ধ করো। অ্যান্সার, প্রোফেজ ও টেলোফেজ দশার বিপরীতমুখী ঘটনা। এদিকে আমরা প্রোফেজ দশার ঘটনাগুলো লিখব এবং এই ঘটনাগুলোর বিপরীত ঘটনা অর্থাৎ টেলোফেজ দশায় এই ঘটনাগুলোর বিপরীত ঘটনাগুলো লিখব। তো প্রোফেজ দশায় 1 নম্বর, ক্রোমাটিন সূত্র কুণ্ডলীকৃত হয় এবং তাদের ঘনীভবন ঘটে। ক্রোমোজোমগুলো ক্রমশ দৃশ্যমান হয়। আর টেলোফেজ দশায় কী হয়, ক্রোমোজোমগুলির ঘনীভবন দূর হয় এবং ক্রোমোজোমের পাক খুলে অস্বচ্ছ ক্রোমাটিন বস্তু জট সৃষ্টি হয়। এটা একবার বলছি, ক্রোমোজোমগুলির ঘনীভবন দূর হয়। এখানে হয়তো ক্রোমাটিন সূত্র কুণ্ডলীকৃত হয়, এখানে ক্রোমোজোমগুলির ঘনীভবন দূর হয় এবং ক্রোমোজোমের পাক খুলে অস্বচ্ছ ক্রোমাটিন বস্তু জট সৃষ্টি হয়। আর এখানে প্রোফেজ দশায় গিয়ে ক্রোমোজোমগুলো ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে, এখানে অস্বচ্ছ ক্রোমাটিন বস্তু জট সৃষ্টি হয়। 2 নম্বর, প্রোফেজ দশায় নিউক্লিওলাস ক্রমশ অবলুপ্ত হয়। আর এই দশায় কী হয়, টেলোফেজ দশায় কি নিউক্লিওলাসের পুনর্বিভাগ ঘটে। এখানে অবলুপ্ত হয়, এখানে পুনর্বিভাগ ঘটে। প্রোফেজ দশায় দেখো 3 নম্বর, নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হয়। আর টেলোফেজ দশায় এখানে নতুন
নিউক্লিয় পর্দা গঠিত হয়। এখানে ধীরে ধীরে অবলুপ্ত হতে থাকে, এখানে নতুন নতুন নিউক্লিয় পর্দা গঠিত হতে থাকে। প্রোফেজ দশায় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম তন্তু গঠিত হয়, আর এখানে বেম তন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে। টেলোফেজ দশায় বেম তন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। 1 নম্বরে বলা আছে ক্রোমোজোমগুলির কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মের সজ্জা। 2 নম্বর বেম তন্তুর বিলুপ্তি। 3 নম্বর নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি। 4 নম্বর অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন। অ্যান্সার, তো এখানে বৈশিষ্ট্যগুলো লিখবো, এখানে কোন দশায় ক্যারিওকাইনেসিস কোন দশা সম্পন্ন হয় সেটা লিখব। প্রথম যে বৈশিষ্ট্যটা, ক্রোমোজোমগুলির কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মের সজ্জা, এটি ক্যারিওকাইনেসিসের মেটাফেজ দশায় সম্পন্ন হয়। তবে বেম তন্তুর বিলুপ্তি ঘটে আছে টেলোফেজ দশায়। 3 নম্বর নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, এটা হচ্ছে প্রোফেজ দশায়। আর অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন সম্পন্ন হয়, এটা হচ্ছে অ্যানাফেজ দশায়। এই প্রশ্নটি হয়ে গেল, 4 নম্বর প্রশ্ন হয়ে গেলে। এবার আমরা পরের প্রশ্নে যাব। পাঁচ নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো। তবে প্রথম যে পয়েন্টটা বলছি এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস, তাহলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটনাটি তাৎপর্য, মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা কমে গিয়ে মাতৃকোষের অর্ধেক হয়। আর অপত্য কোষগুলো গ্যামেট রূপে কাজ করে ও পুনরায় বিপরীতধর্মী গ্যামেটগুলো মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠন করে। এর ফলে জীবের কোনো একটি প্রজাতির মধ্যে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট বা ধ্রুবক থাকে। 2 নম্বর পয়েন্টটা বলা আছে ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটনাটির তাৎপর্য। মিওসিস কোষ বিভাজনের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই বিনিময়ের ফলে জিনের সজ্জা বিন্যাসের পরিবর্তন বা পুনঃসংযুক্তি ঘটে, যার ফলে নতুন বৈশিষ্ট্য বা প্রকরণের সৃষ্টি হয়। আর নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব অভিব্যক্তির পথকে সুগম করে। তাহলে এই প্রশ্নটিও হয়ে গেল। এবার আমরা 6 নম্বর প্রশ্নে যাব। নম্বর প্রশ্ন, প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লিখো। প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লিখো। অ্যান্সার, প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম হচ্ছে বেম গঠন, তো নিউক্লিয় পর্দার অবলুপ্তি এবং অ্যাস্ট্রাল রশ্মির সাহায্যে বেম তন্তু গঠিত হয়। 2 নম্বর পয়েন্ট, বিষুব তলে ক্রোমাটিডের সজ্জা বিন্যাস, তো কোষের বিষুব তলে ক্রোমোজোমগুলো একসঙ্গে রৈখিক আকারে থেকে মেটাফেজিক বা নিরক্ষীয় প্লেট গঠন করে। মেটাফেজিক প্লেটে বড় ক্রোমোজোমগুলি পরিধির দিকে এবং ছোটগুলি কেন্দ্রের দিকে থাকে। 3 নম্বর, ক্রোমাটিডের স্থূলীকরণ, মেটাফেজ দশায় ক্রোমাটিডগুলি ঘনীভূত হয়, ফলে এগুলিকে স্পষ্ট দেখা যায় এবং এগুলির সংখ্যাও গোনা যায়। 7 নম্বর প্রশ্ন, প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলি কী কী? প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলি হলো, 1, অপত্য ক্রোমাটিডগুলির মধ্যে বিকর্ষণ হয়,
ফলে অপত্য সেন্ট্রোমিয়ারগুলি পরস্পর দূরে সরে যায়। 2, এইভাবে ক্রোমাটিডগুলিও পরস্পর পৃথক হয়ে গিয়ে অর্ধ সংখ্যক ক্রোমাটিড প্রতিটি মেরুর দিকে ধাবমান হয়। প্রতিটি অপত্য ক্রোমোজোম নিজস্ব সেন্ট্রোমিয়ার সমৃদ্ধ হয়। 3 নম্বর, অ্যানাফেজের শেষ দিকে বেম যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলে অন্তর্মণ্ডলীয় তন্তু স্টেম বডি গঠন করে। স্টেম বডি মেরু নিকটবর্তী দুপাশে ঠেলা দেয়। 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 8 নম্বর প্রশ্ন যাব। আট নম্বর প্রশ্ন হলো ক্রসিং ওভার কাকে বলে? মিওসিস 1 এর প্রোফেজ 1 দশায় যে পদ্ধতিতে সমসমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের সমতুল্য অংশের বিনিময় ঘটে এবং নতুন জিনগত বিন্যাস সৃষ্টি হয় তাকে ক্রসিং ওভার বলে। 9 নম্বর, ক্রসিং ওভার পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ক্রসিং ওভার পদ্ধতিটি নিম্নরূপে ঘটে। 1, প্রোফেজ 1 এ দুটি সমসমস্ত ক্রোমোজোম পাশাপাশি বিন্যস্ত হয় এবং সাইন্যাপসিস পদ্ধতিতে জোর বাঁধে। 2 নম্বর, এর ফলে তৈরি হওয়া বাইভ্যালেনগুলির প্রত্যেকটি সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয় এবং টেট্রাড গঠন করে। এরপর ক্রসিং ওভারের শুরুতে দুটি নন সিস্টার ক্রোমাটিডের একটি অপরটির উপর দিয়ে এক্সের মতো কায়াদমা গঠন সৃষ্টি করে। শেষ ধাপে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে কায়াদমা বিন্দুর নিচের অংশ দুটি ভেঙে দেয় এবং তাদের বিনিময় ঘটে। দশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন এই ভিডিওর, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লিখো। এখানে বিষয়গুলো বলা আছে: সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি আর উৎপন্ন কোষের সংখ্যা। তো একদিকে আমার বিষয় মাইটোসিস এবং মিওসিস। বিষয় প্রথম বলা আছে সম্পাদনের স্থান। তো মাইটোসিস মূলত দেহকোষে সংখ্যা বৃদ্ধির সময় জননকোষে সংঘটিত হয়, আর মিওসিস জনন মাতৃকোষ থেকে জননকোষ সৃষ্টির সময় সংঘটিত হয়। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, মাইটোসিস এটি একটি সমবিভাজন আর মিওসিস একটি হ্রাস বিভাজন। 3 নম্বর, উৎপন্ন কোষের সংখ্যা। মাইটোসিস একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়, আর মিওসিস 2 বার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। তো স্টুডেন্টস, আজকে